ধরুন এখন মাঝরাত, চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি জানালার পাশে বসে পড়েছেন আপনার রিডিং লাইট আর একটি বই নিয়ে। হঠাৎ করে খেয়াল করলেন আপনার শরীর জুড়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বৃষ্টির জন্য, নাকি আপনি যে বইটি পড়ছেন সেই বইটির জন্য? আপনি খেয়াল করছেন ক্রমশ ভয় একটু একটু করে আপনার মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং সেটা প্রবল থেকে প্রবল আকার ধারণ করছে। তো আজকে কথা বলবো সেরকম একটি বই নিয়ে। বইটির নাম হচ্ছে নিদয় নিরয়, লিখেছেন তৌফির হাসানুর রাকিব। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে নিদয় নিরয়। বইটির কাহিনী শুরু হয় মৃণালিনীকে দিয়ে, যে সদ্য সন্ধ্যাবেলা স্নান করে এসেছে এবং সে যখন তুলসী গাছের পুজো করতে গিয়েছে তখন খেয়াল করলো চারিদিকে কেমন যেন একটা গুমোট পরিস্থিতি। সব কিছু যেন কেমন অন্যরকম, কে যেন তাকে ফলো করছে। মনে হচ্ছে গাছগুলো যেন আরও অনেক সামনে চলে এসেছে। কেমন যেন একটা অবস্থা, মানে লেখক এমনভাবে ফুটিয়ে তুলেছেন আপনার মনে হবে আপনি ওই সময় মৃণালিনীর সাথে উপস্থিত আছেন এবং আপনি ওই জিনিসটা ফিল করছেন। তখন খেয়াল করলো মৃণালিনী খেয়াল করলো যে বাবলা গাছের পাতাগুলো, ফুলগুলো আর আগের মতনই, সেখানে অসংখ্য পোকা দেখা দিচ্ছে এবং তার যে ঘর প্রবেশদ্বার সেটাও আর আগের মতনই, সেখানে কেমন যেন একটা দানব আকৃতির মুখ তৈরি হয়ে গিয়েছে। তখন মৃণালিনী দ্রুত ঘরের ভেতর চলে যান এবং দরজায় ছিটকিনি দিয়ে দেন। তো আমরা ফিরে যাই অনেক অনেক বছর আগে। মৃণালিনীরা আসলে এই বাড়ি, যে বাড়িতে এসেছেন সেই বাড়ির ইতিহাস খুব একটা ভালো নয়, কারণ এখানে আগে নীল চাষিরা থাকতো, মানে এই অঞ্চলটা ছিল নীল চাষিদের অঞ্চল। তো এখানে এক সাহেব আসেন যিনি নীল চাষে কোনোভাবে সুফল করতে পারছেন না। তখন তিনি কি করেন, তিনি নানান জনের নানান রকম জিনিসপত্র শুনেন যে নীল চাষ ভালো করতে হলে এটা সেটা করতে হবে। পরবর্তীতে তিনি একজন তান্ত্রিকের মাধ্যমে জানতে পারেন যে তিনি যদি কাউকে বলি দেন তাহলে নীল চাষ আগের মতো হয়ে যাবে এবং ওই তান্ত্রিকের কথা মতো নীল চাষি, যে নীল চাষির সবচেয়ে বেশি কর ছিল সাহেব, তাকে এনে বলি দিয়ে দেন এবং ওই বলির রক্ত তুলসী গাছের মধ্যে দিয়ে দেন। তার পরবর্তীতে তার যে মৃতদেহটা সেটা গিয়ে নীল চাষিদের ওই যে জায়গাটা সেখানে পুঁতে দেন। কিন্তু তারপরেও কোনো রকম কোনো ফলাফল পাওয়া যায়নি, বরং ওই বাড়িটা অভিশপ্ত হয়ে গিয়েছে এবং অনেক অনেক বছর পর ওই বাড়িতে এসে উঠেছে সদানন্দ এবং তার স্ত্রী মৃণালিনী। সদানন্দ বদলি হয়েছে সরকারি চাকরি থেকে এই বাড়িতে। সে একটা ছোট্ট অন্যায় করেছে, যে অন্যায়ের কারণে তাকে 3 দিনের মধ্যে শহর থেকে এরকম একটা গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়িতে এসে আশ্রয় নিতে হয়েছে। তো বাড়ির ব্যাপারে অনেক কিছু মৃণালিনী শুনেছে রেমির কাছে। রেমি হচ্ছে তাদের কাজের মেয়ে, যাকে সদানন্দ ঠিক করেছে মৃণালিনীর কাজ করার জন্য। যদিও রেমি সব সময় থাকে না, সে দুপুরবেলায় আসে, তারপর সে আবার চলে যায়। তো মৃণালিনী দেবীর মধ্যে আসলে এই ভয়টা ঢুকে যায় এবং সে যখন আরও কয়েকবার এই জিনিসগুলো রিপিট হয় তখন সে তার স্বামীকে বলে যে এরকম এরকম ব্যাপার হয়েছে। তখন সদানন্দও বলে যে এই ব্যাপারটা আমিও শুনেছি, খুব পুরনো একজন শ্রমিক এই গল্পটা আমাকেও বলেছে। এবং তখন আমরা সদানন্দের মুখ থেকে এই নীল চাষির এই ব্যাপারটা ডিটেলসে শুনতে পারি। তারপর প্রথমত সদানন্দ মৃণালিনীর এই জিনিসটাকে ভয় বলে একটু উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং মৃণালিনীকে বলেন যে সে একটু বেশি ভয় পাচ্ছে এরকম কিছু। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আসলে মৃণালিনী কোনো মানে নর্মালি কোনো ভয় পাচ্ছে না, বরং এরকম সত্যিই ঘটছে। তার চারপাশে অনেক পোকা ভরে যাচ্ছে এবং এই পোকাগুলো একটু একটু করে তার শরীরে ঢুকে যাচ্ছে। তার মনে হচ্ছে যে এরা তার শরীরের ভেতরে আশ্রয় নিচ্ছে, এখানে তাদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠছে, এরকম একটা ব্যাপার। তো প্রথম প্রথম 1 দিন 2 দিন 3 দিন এরকম বারবার যখন রিপিট হতে থাকে তখন সদানন্দ খেয়াল করে যে মৃণালিনী আসলে আর আগের মতো নেই। সে অনেক মানে উন্মাদের মতো কাজ করছে, সে নিজের শরীর খামছিয়ে উঠিয়ে ফেলছে, রক্ত বের করে ফেলছে। এক এক দিন সদানন্দ এসে দেখছে যে বাড়িঘর সব অন্ধকার, মৃণালিনী কোথাও কাঠের মতো বসে আছে। একটা টাইমে গিয়ে সদানন্দ নিজেও দেখতে পায় ওরকম পোকাগুলোকে এবং শুনতে পায় সতর্ক বার্তা যে তোরা এখান থেকে দ্রুত পালা, না হলে তোরা সবাই মরবি। তো এই ভৌতিক বাড়ি ঘর, এই ভৌতিক কাহিনী, এগুলো যে কতটা সত্য বা আসলে সত্য কিনা সেটা আমরা জানতে পারবো বইটি পড়া শেষ করে। কিন্তু আমরা এখানে দেখতে পাই সদানন্দ খুব ভয় পেয়ে চাকরিটা ছেড়ে দেওয়ার চিন্তা করে, কিন্তু এই চাকরিটা ছেড়ে দেওয়াও যে পসিবল না সেটাও মৃণালিনী তাকে নানানভাবে বোঝায়। পরবর্তীতে সদানন্দ মৃণালিনীর অবস্থা যখন আরও খারাপের দিকে যায় তখন তার এক বন্ধুকে ফোন করে। তখন বন্ধু তাকে জানায় যে আমার পরিচিত এরকম একজন লোক আছে যিনি হচ্ছে এরকম প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে কাজ করে, তো তুমি তার সাথে যোগাযোগ করতে পারো, তার নাম হচ্ছে হাবিব আফসার। তো তখন
সদানন্দ বলে যে এত বড় একজন মানুষ কি আমার কথা শুনে এখানে আসবেন এই ছোটোখাটো ঘটনার জন্য? তখন তার বন্ধু বলে যে না, সে ওই মুহূর্তে ওই জায়গাতে আছে এবং তুমি যদি চাও আমি তাকে ফোন করে বলবো তোমার বাড়িতে আসার জন্য। তখন তার বন্ধু হাবিব আফসারকে ফোন দেয় এবং হাবিব আফসার পরের দিন সকালেই তাদের বাড়িতে চলে আসে। আসার পর তা দেখতে পায় যে মৃণালিনীর অবস্থা আসলেই খারাপ। আগের দিন রাত্রে মৃণালিনী নিজের শরীরের অনেকাংশই কেটে ছেটে রক্ত বের করে ফেলেছে, তাকে ট্রিটমেন্ট দিতে হয়েছে এবং সেদিন রাত্রে হাবিব আফসার ওই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং যখন রাত্রের বেলা আবার মাঝরাতে যখন সদানন্দ এসে তার দরজায় বাড়ি দেওয়া শুরু করে, তখন সে বুঝতে পারে যে কিছু একটা ঘটছে এবং সে দ্রুত বের হয়ে আসে। তখন সেই সতর্কবাণীটা, যেটা হচ্ছে সবসময় সদানন্দ এবং মৃণালিনী শুনে আসছে, সেই সতর্কবাণীটা এবার হাবিব আফসারও শুনে এবং শোনার সাথে সাথে সে দৌড়ে পাঁচিল টপকানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে পাঁচিল টপকে আসলে কিছু হবে না। তখন সে সেই শব্দের উৎস খোঁজার জন্য বাড়ির বাইরে চলে আসে এবং প্রায় সকাল হতে হতে ফিরে আসে। ততক্ষণে মৃণালিনী অনেকটা সুস্থ বোধ করা শুরু করে। তো এখানে এবার আমরা দেখতে পাই যে এই গল্পটার মূল টুইস্ট, মানে এতক্ষণ ধরে মৃণালিনীর সাথে যা হয়েছে এগুলো কতটা বাস্তব, কতটা অবাস্তব, বা আসলেই কি এখানে কোনো নরবলি হয়েছিল কি না, বা এই যে ভয়াল ব্যাপারটা এগুলো কতটা সত্যি, কিংবা এগুলো আসলে কোনোটাই সত্যি নয়। তাহলে যে পোকাগুলোকে সদানন্দও দেখছে, মৃণালিনীও দেখছে, সেই ব্যাপারের ব্যাখ্যাটা কি? তো এই সব কিছু আপনি জানতে পারবেন হৃদয়ে নিরয় এই বইটা পড়ে। এই বইটা যখন আপনি শেষ করবেন তখন আমার মনে হয় আপনি একটা তৃপ্তির ঠেকুর তুলবেন, কারণ এই বইটা খুব একটা বড় পরিসরে নয়, খুব ছোট পরিসরে এই গল্পটা লেখা হয়েছে, কিন্তু লেখক প্রত্যেকটা জায়গায় গিয়ে এমন সুন্দর করে বর্ণনা করেছেন। বিশেষ করে ভয়ের যে জায়গাগুলো প্রথম অংশে যখন মৃণালিনীর সাথে এরকম ঘটনাগুলো ঘটে, তখন আপনি যখন পড়বেন না, তখন একটা ভয়ের ঠান্ডা স্রোত আপনার শরীর দিয়ে শরীরে মনে হবে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে। যেহেতু আমি নিজে হরর পড়ি না, তো আমার ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে আরেকটু বেশি। আর আমি জানি না যারা নিয়মিত হরর পড়েন তাদের কাছে এটা খুব একটা ভয়ের লাগবে কিনা, তবে লেখক যেভাবে লিখেছেন, যেভাবে বর্ণনা করেছেন, তাতে আমার মনে হয়েছে প্রত্যেকেই এই জায়গায় ভয় পাবেন যদি আপনি বইটা মাঝরাতে পড়েন। সকালবেলা হলে পাবেন না, কারণ আমি এটা মাঝরাতে পড়া শুরু করি, তারপর প্রায় 68 পেজ পর্যন্ত পড়া শেষ করে আমি এই বইটা বন্ধ করে সকালবেলা আবার পড়া শুরু করি। তো এই যে তৌফির হাসানুর রাকিবের যে লেখার স্টাইল, উনি এখানে অনেক সমার্থক শব্দ ব্যবহার করেছেন, যার মাধ্যমে আমি অনেক নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি। প্রচলিত আমরা যে শব্দগুলো নর্মালি সবাই ব্যবহার করে না, তিনি ওগুলো না করে তিনি অনেক সমার্থক শব্দ ব্যবহার করার চেষ্টা করেছেন এবং তিনি এই বইটাতে দেশীয় স্টাইলে হরর এলিমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। সাধারণত হরর কাহিনী হয় না, অনেক সময় হচ্ছে আমরা বিদেশি একটা প্রেক্ষাপট দেখতে পাই, বিদেশি বাড়িঘর দেখতে পাই, এরকম জিনিসপত্র দেখতে পাই, কিন্তু এখানে একদমই ব্রিটিশদের নিয়ে আসা হয়েছে, নীল চাষিদের নিয়ে আসা হয়েছে একটা বাড়িকে ঘিরে, সেই বাড়ির সাথে জড়িয়ে থাকা মিথ, তারপর ভৌতিক যে এলিমেন্টগুলো, পোকার কাহিনীগুলো, তারপর মানুষের কুসংস্কার, এই ব্যাপারগুলো তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং এখানে আমরা সদানন্দ আর মৃণালিনী দেবীর এই দম্পতির মধ্যে ভালোবাসা, প্রেম, আত্মত্যাগ এবং তাদের মধ্যে যে অপূর্ণতাটা, সেটা দেখতে পাই, যেটা বইয়ের এই যে হরর এলিমেন্টগুলোর মাঝে মাঝে লেখক এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সদানন্দের যে মৃণালিনীর প্রতি ভালোবাসা এবং মৃণালিনীর যে সদানন্দের প্রতি যত্ন, তারপর দুজনের প্রতি যে নির্ভরতা। এবং এখানে আরেকটা ব্যাপার লেখক ফোকাস করেছেন, যেটা এখন আমি বলবো না, বললে হয়তো স্পয়লার দেওয়া হয়ে যাবে। যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে হাবিব আফসারের মাধ্যমে তিনি এই সুখবরটা আমাদেরকে দিয়েছেন, তারপর পাঠকদের দিয়েছেন, যেমন তেমন সদানন্দ আর মৃণালিনীকে দিয়েছেন। যদিও এটা সিরিজ আকারে আসবে, যতদূর জানি হাবিব আফসারের কাহিনীটা সিরিজ আকারে আসবে এবং এটা হৃদয় নিরয়ের যে কাহিনীটা, এটা এখানেই শেষ। তবে আমি তাদের সুসংবাদ জানার জন্য অপেক্ষায় ছিলাম যে সত্যি এরকম কিছু হবে, কিন্তু আমার মনে হয় না, এই বইটা এখানেই শেষ, বরং হাবিব আফসার একটা সিরিজ আকারে আসবে, তখন আমরা অন্য ঘটনা জানবো। তো এই বইটা আসলে আপনারা পড়তে পারেন, ভালো লাগবে। বিবলিও ফাইলের খুব সুন্দর একটা কাজ, তাদের প্রোডাকশন কোয়ালিটিও ভালো এবং এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 350 টাকা, মানে এটা আপনি আরও কমেও পাবেন। আর
সবচেয়ে ভালো যে বইটার, মানে এই বইটা যখন আমি একদম শুরুতেই পড়া শুরু করি তখন এই বইটার উৎসর্গপত্রটা পড়ে আমার এত ভালো লাগে যেটা বলার মতো নয়। কারণ আমি উৎসর্গটা এখন বলবো না, তবে উৎসর্গটার সাথে আমি রিলেট করতে পেরেছি, যার কারণে এই বইটার প্রতি আমার হচ্ছে মনোভাবই চেঞ্জ হয়ে গিয়েছে। উৎসর্গটা যখন আপনার খুব ভালো লেগে যাবে না, তখন দেখবেন বইয়ের প্রতিটা লাইন পড়তেই আপনার ভালো লাগবে, বইটা যেমনই হোক সেটা আপনার ভালো লাগবে। ওই যে প্রথমে হচ্ছে ক্যাচ করে ফেলেছে ব্যাপারটা যে না একটা ভালো ফিল পাচ্ছি, মানে পুরো বই জুড়ে এরকম ভালো ফিল পাবো। তবে একটা বইতে আপনি সমকালীন, তারপর হচ্ছে প্রেম, তারপর এই যে ভৌতিক জিনিসপত্র, কুসংস্কার, এই ব্যাপারগুলো নিয়ে আসছেন, মানে একটা পুরো বই জুড়ে আপনি, ছোট্ট একটা বই জুড়ে আপনি যখন এত কিছু পাবেন তখন আসলেই আপনার ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। আর এই বইতে আমি একটা জিনিস বলিনি, কাহিনী সংক্ষেপে গিয়ে এই জিনিসটা বলা হয়নি, সেটা হচ্ছে এই বইতে আমরা মরণ চাঁদের যে ক্যারেক্টারটা দেখতে পাই, মরণ চাঁদ আর হচ্ছে তার ওয়াইফের যে ক্যারেক্টারটা দেখতে পাই, এখানে আমার মরণ চাঁদকে অনেক বেশি স্বার্থপর লেগেছে, যদিও সে স্বার্থপরই। তো এখানে আমার লেখককে একটু স্বার্থপর লেগেছে। তিনি চাইলে আমাদেরকে মরণ চাঁদের ছেলের যে মৃত্যু সেই ব্যাপারটা ব্যাখ্যা করতে পারতেন, এবং মরণ চাঁদের কারণে যে আরেকটি মৃত্যু হয়েছে সেখানেও তিনি একটু সদয় হতে পারতেন। যখন আমি দেখতে পেলাম যে ছেলেটা নৌকার মধ্যে মারা গেল তখন আমার এত খারাপ লেগেছে, এবং লেখকের উপর আমার একটু রাগ হয়েছে যে এটা কি কোনো কথা হলো, এরকম ঠাস করে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, ব্যাপারটা কি ঠিক হলো, এটা কি আসলে উচিত? আমার মনে হয় মোটেও উচিত না। কিন্তু ওই সময়ে যে সে ভাওতাবাজি করছে এ ব্যাপারটা আমিও ধরতে পারিনি। পরবর্তীতে যখন শেষে গিয়ে বলা হয়েছে যে এটা ভাওতাবাজি ছিল, আমি ওই ছেলের সাথে আমি নিজেও ভয় পাচ্ছিলাম, এবং ওই ছেলে তো ভয়টা আর সহ্য করতে পারেনি, সে একদম শেষ হয়ে গেছে। তো এখানে আমি একটা ভালো মেসেজ পেলাম। আমার মনে হয়েছে যে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে কাউকে ভয় দেখাতে চাই না, ভুলভাল জিনিসপত্র করে কাউকে ভয় দেখাই। তো এই জিনিসটা কোনোভাবেই করা উচিত না, কারণ সবাই সব কিছু সহ্য করতে পারে না, সবার সহ্য করার ক্ষমতা কিন্তু এক না। আমাদের ছোট্টখাটো একটা ভুল জিনিস, একটা মজা কারো জীবন একেবারে পার্মানেন্টলি শেষ করে দিতে সক্ষম, সে আর জীবনে আপনি তাকে ফিরে পাবেন না, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো এখন হয়, মানুষ মজা করে ভিডিও বানায়, এটা করে সেটা করে ভয় দেখানোর জন্য, চিন্তা করে না যে ওই মানুষটা আসলে এটা কতটুকু হজম করতে পারবে। হ্যাঁ, তো এই বইতে আপনি অনেক পজিটিভ মেসেজ পাবেন, আমার মনে হচ্ছে আমি পেয়েছি। তো আশা করি আপনার এই বইটি ভালো লাগবে। তবে আমি আগেও বলেছি এবং এখনও বলছি, আমি নিজে যেহেতু হরর পড়ি না, আমার কাছে অল্প হরর হলেও সেটা অনেক বেশি মনে হয়, এবং আমার মনে হয় আমি অনেক বেশি ভয় পাচ্ছি। তো যারা অনেক বেশি হরর পড়েন তারা এই বইটির বাকি রিভিউগুলোও দেখবেন। দেখার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই বইটা আসলেই আপনার জন্য, তাহলে আপনি এই বইটি কিনবেন। আমি কাউকে জোর করছি না, কারণ হবে কি তারপর বলবেন যে আপু আপনি তো এত হরর বললেন কিন্তু আমি তো সেই ফিলটা পাচ্ছি না, তাহলে তো হলো না। তো এই জন্যই বারবার বলে দিয়েছি যে আমি কিন্তু হররের পাঠক না, আমি একদমই হরর পড়ি না। এই বইটা পড়ার বিশেষ কিছু কারণ রয়েছে, সে কারণগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই বইটা আমি হচ্ছে আমার হরর ভীতি বাদ দিয়ে বইটা পড়েছি এবং এই বইটা আমার ভালো লেগেছে, তাই আমি এই বইটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। তো অবশ্যই আপনারা যখন কিনবেন আপনারা অন্যান্য রিভিউও পড়বেন বা এই বইটার হচ্ছে রকমারিতে গিয়ে একটু খানিকটা পড়ে নেবেন। আর লেখক তৌফির হাসানুর রাকিবের আসলে লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই, যারা তার নিয়মিত পাঠক তারা জানেন তিনি খুব ভালো লেখেন, খুব ভালো লিখেন, খুব ভালো লিখেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি বই পড়বেন। বন্যায় যারা হচ্ছে বন্যা পরিস্থিতিতে আছেন তাদের জন্য দোয়া করবেন, আর পারলে তাদেরকে সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।